বাংলাদেশের বন্দর ভারতের দখলে। এখনও বাংলাদেশের ভূখণ্ডে কিভাবে ভারত দাদাগিরি করছে। শেখ হাসিনার পতনের ২.৫ বছর পরেও এসে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দর্শক, একটু ভেবে দেখুন তো, আপনার নিজের কোনো একটি বাড়ি, কিন্তু সেই বাড়ির সবচেয়ে ভালো ঘরগুলো ব্যবহার করছে আপনারই এক প্রতিবেশী, যে আপনার বাড়ির রাস্তা দিয়ে অনায়াসে হেঁটে যাচ্ছে, আপনার আসবাবপত্র ব্যবহার করছে, অথচ আপনাকে সে তার বাড়ির ত্রিসীমানাও ঢুকতে দিচ্ছে না। শুধু তাই নয়, আপনি আপনার এই প্রতিবেশী থেকে ভাড়াও চাইতে পারছেন না। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে। বিগত সরকারের আমলে এমন কিছু চুক্তি করা হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা এবং পায়রা বন্দর কার্যত ভারতের দখলে চলে গেছে। কিভাবে বাংলাদেশের বন্দরগুলো আজ ভারতের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হলো, আর কেন এই চুক্তিগুলো এখন পর্যন্ত বাতিল করা হচ্ছে না? দর্শক, খবরটি হলো, আওয়ামী লীগ সরকারের আমলে বন্দর, নদী ও স্থলপথ ব্যবহারের নামে ভারতের সাথে মূলত ৩টি বড় ধরনের চুক্তি হয়েছিল। এগুলো হলো ACMP অর্থাৎ চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার চুক্তি, CSA অর্থাৎ উপকূলীয় নৌ পরিবহন চুক্তি এবং PIWTT অর্থাৎ অভ্যন্তরীণ নৌ ট্রানজিট বা বাণিজ্য প্রোটোকল। এই ৩ চুক্তির ফলে ভারত নামমাত্র ভাড়ায় বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা এবং ঢাকার পানগাঁও বন্দর নিজেদের উপকূলীয় বন্দর হিসেবে ব্যবহার করার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে ভারত এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্সে খুব দ্রুত এবং কম সময়ে পণ্য পরিবহন করতে পারছে। কিন্তু বিনিময়ে বাংলাদেশ কতটা লাভবান হয়েছে? বিশেষজ্ঞদের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে যে এই চুক্তিগুলোর ফলে বাংলাদেশের আয়, বাণিজ্যিক সুবিধা, নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, এই খবরের আসল অর্থ বুঝতে হলে আমাদের একটু গভীরে তাকাতে হবে। চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে তার এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য নেয়ার সুবিধা পাচ্ছে। কিন্তু এর বিনিময়ে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল কিংবা ভুটানের মতো তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের সমান সুবিধা পায়নি। অর্থাৎ ভারত পাচ্ছে, কিন্তু বাংলাদেশ তার সমান সুবিধা পাচ্ছে না। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, চুক্তির ৫ নম্বর আর্টিকেল অনুযায়ী চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষ ভারতীয় পণ্যকে অগ্রাধিকার ভিত্তিতে জায়গা দিতে বাধ্য থাকবে। এমনকি যদি কোনো বিদেশি জাহাজ ও ভারতীয় জাহাজ একই সাথে বাংলাদেশের বন্দরে আসে, তবে ভারতীয় জাহাজকেই প্রথমে ঢুকতে দিতে হবে। এর মানে হলো, আমাদের নিজেদের বন্দরেই আজ আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব এখানেই যে আমাদের নিজেদের পয়সায় বানানো বন্দর এবং রাস্তাঘাট আজ অন্য দেশের কাজে ব্যবহৃত হচ্ছে, অথচ আমরা তার সঠিক মাসুল বা ভাড়াও পাচ্ছি না। দর্শক, এই চুক্তিগুলোর পেছনের ইতিহাসটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ২০১৪ সালের একতরফা নির্বাচনের পর বিগত সরকার মূলত ভারতের সমর্থন পেতেই এসব দেশবিরোধী চুক্তিগুলো করে বলে অভিযোগ রয়েছে। ২০১৫ সালে সমঝোতা স্মারক সই হবার পর ২০১৮ সালে ACMP চুক্তির মাধ্যমে ভারতের পক্ষে একটি আনুষ্ঠানিক আন্তঃসরকারি কাঠামো তৈরি হয়। আর সবচেয়ে মারাত্মক বিষয় হল PIWTT চুক্তিটি। এটি ১৯৭২ সালের পুরনো একটি চুক্তি হলেও ২০১৫ সালে এতে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যাতে এটি প্রতি ৫ বছর পর পর কোনো আলোচনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে থাকে। এর ফলে ২০২০ এবং ২০২৫ সালেও কোনো ধরনের দর কষাকষি ছাড়াই চুক্তিটি বহাল হয়ে গেছে। অর্থাৎ ভারত একটি অত্যন্ত সুনিপুণ ছক কষে বাংলাদেশের বন্দর ও নৌপথ চিরস্থায়ীভাবে নিজেদের ব্যবহারের সুযোগ তৈরি করে নিয়েছে। ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি ফাঁস করেছেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত শাহজাহান। তিনি নিজেই এই চুক্তি তৈরির কমিটিতে ছিলেন। তিনি জানিয়েছেন যে চুক্তি করার সময় তৎকালীন সরকারের পক্ষ থেকে এত বেশি চাপ ছিল যে বাংলাদেশের স্বার্থ নিয়ে কোনো দর কষাকষির সুযোগ তাদের দেয়া হয়নি। ভারতের চাহিদা অনুযায়ী চুক্তিতে সই করতে বাধ্য করা হয়েছিল সবাইকে। তিনি এমন একটি গা শিউরে ওঠা তথ্য দিয়েছেন যা জানলে যে কোনো স্বাধীন দেশের নাগরিক লজ্জিত হবেন। চুক্তির একটি গোপন ধারায় বলা হয়েছিল যে ভারতের কন্টেইনারের নিরাপত্তা যদি হুমকিতে পড়ে, তবে ভারতীয় নিরাপত্তা বাহিনী সরাসরি বাংলাদেশে এসে সেই কন্টেইনারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদাকে কিভাবে ভুলুণ্ঠিত করে তা বলাই বাহুল্য। বিশ্লেষকদের দৃষ্টিকোণ থেকে দেখলে এই চুক্তিগুলো দেশের নিরাপত্তার জন্যও একটি মারাত্মক হুমকি। চুক্তির নিয়ম অনুযায়ী
পরিবহন করা ভারতীয় পণ্য আমাদের কাস্টমস কর্মকর্তারা নিয়মিত ফিজিক্যাল পরিদর্শন করতে পারবেন না। ফলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত আসলে কি ধরনের পণ্য তাদের সংবেদনশীল সেভেন সিস্টার্সে নিয়ে যাচ্ছে তার কোনো তথ্য বাংলাদেশ যাচাই বাছাই পর্যন্ত করতে পারবে না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অধ্যাপক সালেহ শাহরিয়ার অত্যন্ত শক্ত ভাষায় বলেছেন, এই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশকে ভারতের ক্লায়েন্ট স্টেট বা আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাককে কাস্টমসের বাইরে রাখা এবং বন্দর কর্তৃপক্ষকে তাদের সেবাদাস বানানো এগুলো স্বাধীন দেশের জন্য চূড়ান্ত অবমাননাকর। এছাড়া চুক্তির ক্লোজ অনুযায়ী সিরাজগঞ্জ দাইখাওয়া এবং শেরপুর জকিগঞ্জ নৌপথে শুধু ভারতের ট্রানজিটের সুবিধার জন্য নদী ড্রেসিংয়ের বিশাল খরচ বাংলাদেশকেই বহন করতে হচ্ছে। দর্শক, অনেকেই হয়তো যুক্তি দিতে পারেন যে আঞ্চলিক কানেক্টিভিটি বা যোগাযোগের জন্য এমন ট্রানজিট চুক্তি খুবই জরুরি, কিন্তু কানেক্টিভিটি মানে তো একতরফা সুবিধা নয়। কানেক্টিভিটি মানে হলো পারস্পরিক দেওয়া নেওয়া। ইউরোপ বা অন্যান্য দেশে যখন এমন চুক্তি হয় তখন প্রতিটি দেশ সমান সুবিধা পায়, কিন্তু এই তিনটি চুক্তিতে আনুপাতিক বিচারে কোনো ভারসাম্য, ন্যায্যতা কিংবা কৌশলগত সমতা নিশ্চিত করা হয়নি। ভারত বাংলাদেশের নদী, সড়ক ও বন্দর ব্যবহারের বিস্তৃত সুযোগ পাচ্ছে, অথচ এখানে বাংলাদেশের অর্থনৈতিক কৌশলগত সুবিধা একেবারেই অস্পষ্ট। আর এখানেই সামনে আসে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। জুলাই বিপ্লবের পর হাসিনা সরকারের পতন হলেও এই তিন চুক্তি এখনও বহাল তবিয়তে রয়ে গেছে। এমনকি 2025 সালে একটি চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নও হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান নির্বাচিত সরকার এখনও এগুলো বাতিলের কোনো উদ্যোগ নেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলে এসব চুক্তি নিয়ে ভারত কিছুটা নিশ্চুপ থাকলেও এখন তারা আবার এগুলো পুরোদমে চালু করার জন্য উঠে পড়ে লেগেছে। এ কারণেই তারা কূটনৈতিক ও রাজনৈতিক চ্যানেলে নতুন সরকারকে ম্যানেজ করার জোর চেষ্টা চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, এখান থেকে পরিস্থিতি ঠিক কোন দিকে যেতে পারে? প্রথম সম্ভাবনা হলো, বর্তমান সরকার যদি সত্যি জনগণের মতামতের মূল্যায়ন করে তবে তারা অবিলম্বে এই তিনটি চুক্তি সংসদে তুলে আলোচনার ব্যবস্থা করতে পারে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চুক্তিগুলো নতুন করে মূল্যায়ন বা বাতিল করার সাহসী পদক্ষেপও নেওয়া হতে পারে। দ্বিতীয় সম্ভাবনা হলো, অন্য পরিস্থিতিতে এমন হতে পারে যে আঞ্চলিক ভূরাজনীতির চাপে পড়ে বর্তমান সরকারও এগুলো বাতিলের উদ্যোগ নেবে না। ফলে বাংলাদেশের বন্দর ও নৌপথ বছরের পর বছর ধরে ভারতের একচেটিয়া ব্যবহারের নিগড়েই আটকে থাকবে। তৃতীয় এবং সবচেয়ে যে বড় পরিবর্তনটি আসতে পারে তা হলো সাধারণ মানুষের সচেতনতায়। এই চুক্তিগুলোর বিস্তারিত যখন মানুষের সামনে আসতে শুরু করবে তখন দেশ জুড়ে একটি বড় ধরনের জনমত তৈরি হবে, যা যে কোনো সরকারকে বাধ্য করবে ভারতের সাথে অসম চুক্তিগুলো বাতিল করে সমতার ভিত্তিতে নতুন চুক্তি করতে। দর্শক, সবকিছু মিলিয়ে ঘটনাটিকে শুধু কয়েকটি বন্দর ব্যবহারের চুক্তি হিসেবে দেখলে সবচেয়ে ক্ষতিটাই আমাদের চোখের আড়াল হয়ে যাবে। আসলে এখানে কি ঘটছে? বিগত সরকারের আমলে আমাদের স্বাধীন ভূখণ্ড, আমাদের নৌপথ, আমাদের বন্দরগুলোকে সম্পূর্ণ বিনা শর্তে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একটি স্বাধীন দেশ যখন তার নিজের সম্পদের উপর নিয়ন্ত্রণ হারায়, যখন অন্য দেশের পণ্য বিনা বাধায় নিজ ভূখণ্ড দিয়ে যেতে দেয়, তখন তার সার্বভৌমত্ব কেবল একটি কাগজের দলিলে সীমাবদ্ধ থাকে। সামনে বাংলাদেশের খুব গভীরভাবে নজর রাখতে হবে বর্তমান সরকার এই অসম চুক্তিগুলো বাতিল করে দেশের স্বার্থ রক্ষা করতে পারে কিনা। দর্শক, শেখ হাসিনার বিদায়ের 2.5 বছর পরেও বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করছে ভারত। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।